নিজের বরের কোলে অন্য একটা মেয়েকে এভাবে বসে থাকতে দেখে হাত থেকে খাবারের ট্রেটা ঝনঝনিয়ে মাটিতে আছড়ে পড়লো। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নিলাম। আকস্মিক এমন ঝনঝন কাচের কোনো কিছু পড়ার আওয়াজে তারা ফিরে তাকালো আমার দিকে। কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে নিলেই তা অতি সাবধানে মুছে নিলাম। নিজের কষ্টটাকে নিজের মধ্যেই পুষে রাখলাম। ফারিহা রাগে গজগজ করতে করতে এগিয়ে এলো আমার দিকে। রাগ নিয়ে ঝাড়ি নিয়ে আমায় বলল, এই মেয়ে, দেখে শুনে চলতে পারো না? আর কারো রুমে যে নক করে আসতে হয় তা কি তুমি জানো না নাকি? মা বাবা শেখায়নি কিছু? মেরাল্লেস কোথাকার একটা। আমি বললাম, নিজের রুমে আসতে গেলেও বুঝি নক করে আসতে হয় নাকি ফারিয়া? হাউ ডিয়ার ইউ! তুমি জানো আমি কে? তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস পাও কিভাবে? আর আমায় ফারিহা বলে ডাকবে না, গাইয়া খ্যাত কোথাকার। ভুলে যেও না, আমি রাজফিনের কাজিন। তবে খুব বেশি দিন থাকবো না। আর হ্যাঁ, একবার এই বাড়ির বউ হয়ে নি, তারপর তোমার মতো ডাস্টবিনের কিটকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় আমিও দেখে নেব। জাস্ট মাইন্ড ইট। এমন কটু কথা শুনে এখনো সে সেখানেই চুপচাপ বসে আছে। রাজফিন চৌধুরী ওরফে আমার বর কোনো প্রতিবাদ করলো না। গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আমার দিকে। আমি তাকে বললাম, সময় কথা বলবে। আমি তাদের সাথে আর কোনো কথা না বলে ভাঙা কাচের টুকরোগুলো উঠাতে লাগলাম। আর প্রতিবাদ করেই বা কি লাভ, যেখানে রাজফিন আমার হয়েও একটা শব্দ উচ্চারণ করেনি। এমন সময় একটা ছোট কাচের টুকরো উঠাতে গিয়ে বেশ খানিকটা হাত কেটে গেল আমার হাত থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখেও একবারও এগিয়ে এলো না রাজফিন। উল্টো দুজনে হাসাহাসি করতে লাগলো। আর ফারিয়া এদিকে খিলখিলিয়ে হেসেই চলেছে। নিজেকে আর সামলাতে পারলাম না। আমার চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আমি সবকিছু পরিষ্কার করে দৌড়ে বেরিয়ে এলাম রুম থেকে। অন্য রুমে চলে গেলাম। হাঁটু গেড়ে ফ্লোরে বসে হাত দিয়ে মাথায় চুলগুলো খামচে ধরে অযোধ্যারায় কাঁদতে লাগলাম। আমি যে কিছুতে পারছি না আর এসব মানতে। এতক্ষণ নিজেকে সামলে নিলেও আর এখন সম্ভব হচ্ছে না। সামনে আমার রক্তাক্ত হাতটা নিয়ে তাচ্ছিল্যের সাথে বললাম, এটা তো বাহ্যিক রক্তক্ষরণ মাত্র। আমার অভ্যন্তরে এর থেকে যে বেশি রক্তক্ষরণ হচ্ছে প্রতিনিয়ত। আর যাই হোক, একটা মেয়ে কখনোই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। বিষাক্ত মানুষকে জড়িয়ে ধরলে হয় হৃদয়ের রক্তক্ষরণ। এমন সময় ননদ চিৎকার শুরু করলো, ভাবি, ও ভাবি। আমি কথার কোনো উত্তর করলাম না। সবকিছু সহ্য করতে হবে। তখন কোনো রকমে উঠে বাইরে আসলাম। ননদ বলল, ভাবি, আমার পোশাকগুলো একটু কেচে দাও। রাগে আমার গা ঘিস ঘিস করছিল। তারপরও কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে বলেই সব কাপড় পরিষ্কার করতে ওয়াশরুমে ঢুকে গেলাম। বিকেলবেলা বাড়ির রান্না বান্না সহ সব কাজকর্মই একাই হাতে সামলাতে হয়েছে। রান্নাঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই শাশুড়ি এসে এক পাতিল দুধ দিয়ে বলল, যাও পায়েস তৈরি করো। আমি বললাম, পায়েস কেন আবার এখন? পায়েস কে খাবে? আসলে আমার মেয়েটা না পায়েস খাবে বলেছে। মা হয়ে তো আর মেয়েকে না করতে পারি না। তখন আমার খুব বলতে ইচ্ছে হলো, এরকম আমিও তো কারো না কারো আদরের মেয়ে। আমারও তো কিছু স্বাদ আহ্লাদ আছে। ছেলের বউ বলে কি আমি সবকিছুই হতে বঞ্চিত হব? তাছাড়া আমার স্বামী দিনরাত অন্য মেয়ে নিয়ে বাসায় নিয়ে আসে। আমার শ্বশুর শাশুড়ি দেখেও না দেখার ভান করে থাকে। এত কষ্ট করার পরও আমি সংসারটাকে আগলে রাখতে চেয়েছিলাম। ভাবনার মাঝে আমার শাশুড়ি বলল, কি হলো, যাও। আমি চমকে উঠলাম। শাশুড়ি কথা মতো তিয়াসের জন্য পায়েস তৈরি করতে আবারও রান্নাঘরে ঢুকলাম। মনে মনে ভাবলাম, তিয়াসও তো পায়েস নিজে তৈরি করে খেতে পারতো। আমার শাশুড়ি আবারও আসলো। তখন আমার শাশুড়ি আমাকে একটা পানি ভর্তি গ্লাস এগিয়ে দিয়ে বলল, শ্রুতি, এই পানিগুলো খাও। আমি বললাম, কেন? শাশুড়ি বলল, আজ কবিরাজের কাছে গিয়েছিলাম, ওনার থেকে পানি পড়াগুলো আনলাম। উনি বললেন, এগুলো খেলে তোমার ছেলে সন্তান হবে। আমি বললাম, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে দেওয়ার মালিক তো আল্লাহ। আমি জানি না কেন আপনারা এত কুসংস্কার বিশ্বাসী। শাশুড়ি বলল, কোনো কথা নয়, আমি দিয়েছি, খেয়ে নাও। আমি কোনো কথা না বাড়িয়ে শাশুড়ির দেওয়া পানিগুলো খেয়ে নিলাম। আরেকদিন রাতে হঠাৎ করে দেখি আমার স্বামী সোহান আসলো আমার রুমে। সোহানকে দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছি। অনেকদিন পরে স্বামী আমার রুমে এসেছে। আমি সোহানকে বললাম, আমি কি এমন অপরাধ করেছি যার শাস্তি তুমি আমাকে প্রতিনিয়ত দিচ্ছ? একটা মেয়ে সকল রক্তের সম্পর্ক ছিন্ন করে যখন স্বামীর ঘরে আসে, তার কাছে স্বামী সবচাইতে আপন। কেন তুমি এত কষ্ট দিচ্ছ আমাকে? সোহান তখন একটু মলিন হেসে বলল, শ্রুতি, চাকরিটা বোধহয় আর থাকবে না। সোহানের কথা শুনে আমার যেন কলিজা শুকিয়ে গেল, কারণ আমি তাকে প্রচন্ড ভালোবাসি। তারপর জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? ফারিহা আমার নামে অফিসে অভিযোগ করেছে। এই কথা শুনে আমি একটু চুপ করে রইলাম। সোহান, চাকরিটা না থাকলে কি হবে? সামনে তো আমাদের ঘরে একজন অতিথি আসবে, তার কি হবে? হুট করে সোহান আমার হাত ধরে বলল, প্লিজ, তুমি আমাকে আর লজ্জা দিও না। এমনিতে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। কেন জানি আমি তার প্রতি দুর্বল। সে কিছু বলার সাথে সাথেই আমার মনটা নরম হয়ে যায়। তার কষ্টের কথা শুনলে আমার চোখ দিয়ে পানি চলে আসে। সে আমার দিকে তাকিয়ে বলল, ধুর পাগলি, আমার বাবার অনেক জমি জমা আছে। ভাবছি চাকরি যদি না থাকে কিছু জমি বিক্রি করে ব্যবসা করব। আর ও সমস্ত বাজে মেয়েদের সাথে আর মিশবো না। তোমাকে ছুঁয়ে কথা দিলাম। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তাই করবে, কেমন?
হঠাৎ সোহান আমার পেটে মাথা রেখে বলল, আর কিছুদিন পর বাবা হব। ভাবতে কত যে আনন্দ লাগছে। বাবা হওয়ার মজাটাই আলাদা। আমি হেসে বললাম, হ্যাঁ। পরের দিন সকালে আমি আর সোহান বাবাকে দেখতে গিয়েছিলাম। আমি গিয়ে দেখি বাবার অবস্থা খুবই খারাপ। আমাকে দেখে বাবা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো, আর আমিও কেঁদে বুক ভাসাচ্ছি। মনে মনে ভাবছি, বাবার অবস্থা এত খারাপ থাকা সত্ত্বেও ওরা আমাকে আসতে দিল না। যদি বাবার কিছু হয়ে যেত, ওরা কি আমাকে আসতে দিত? ভাগ্যিস সোহান ভুল বুঝতে পেরে এসেছিল, না হলে আমি আমার বাবার মুখটা দেখারও সুযোগ পেতাম না। তারপর বাপ নিয়ে অনেক কথা বললাম। বাপের বাড়িতে 2 দিন থাকলাম। 2 দিন পর আমার ননদ কল করে বলল, ভাবি, বাপির বাড়ি যে চলে গেছেন, বাড়ির কাজগুলো কে করবে শুনি? তাড়াতাড়ি বাড়ি আসেন, মায়ের খুব শরীর খারাপ। আমি আর কিছু বললাম না। বাবাকে বললাম, আমাকে যেতে হবে, আমার শাশুড়ি নাকি অসুস্থ। আর কি করা, সোহান আমাকে নিয়ে চলে রওনা দিল। এভাবে কাটলো 3 মাস। হঠাৎ করে আমার একদিন খুব ব্যথা শুরু হয়ে যায়। সোহানও বাড়ি নেই, সে কাজের খোঁজে অন্য এক জায়গায়। আমি তো ব্যথায় বারবার চিৎকার করছি, খুব কাঁদছি। আমার শাশুড়ি শুধু আমাকে পানি পড়া খাওয়াচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমার কান্না শুনে বড় ভাবি দৌড়ে আসলেন। উনি এসে জিজ্ঞেস করলেন আমার কি হয়েছে। আমি কাতরাতে কাতরাতে সব কথা বললাম। সব শুনে বড় ভাবি আমার শাশুড়িকে ইচ্ছে মতো গাল দিল। বড় ভাবি আমার শাশুড়িকে বলল, বউকে হসপিটালে নিয়ে যাও। কিন্তু আমার শাশুড়ি বলল, আমি কিভাবে ওকে হাসপাতালে নিয়ে যাব, আমার কাছে কোনো টাকা নেই। আমার শাশুড়ির কথা শুনে বড় ভাবি বলল, তাহলে তুমি সোহানকে ফোন করো। আমার শাশুড়ি কিছু না বলেই চলে গেল। আমি বড় ভাবির সাহায্যে আমার বাড়িতে ফোন করলাম। সব শুনে আমার বাবা আসলো। আব্বা এসে আমাকে একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে গেল। যখন ডাক্তাররা আমাকে সিজার করতে নিয়ে যাচ্ছিল, তখন আমি বাবার দিকে তাকিয়ে খুব কান্না করলাম। সোহানের ছবিটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। জানি না আর কখনো সোহানের মুখটা দেখতে পাবো কিনা। নিয়ে গেল হুইল চেয়ারে করে, আমাকে সিজার করা হলো। আল্লাহর রহমতে রাজকন্যার মা হলাম। মেয়ে দেখে সব দুঃখ ভুলে গেলাম। মেয়েটা হাত পা নাড়িয়ে কান্না করছে, দেখেই মনটা জুড়িয়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ সোহানকে রুমে দেখলাম। সোহান এসে মেয়েকে কোলে নিল, মেয়েকে আদর করলো, তারপর আমার কাছে এলো। আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছো শ্রুতি? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ভালো আছি। আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, আমার শাশুড়ি আর ননদকে কোথাও দেখতে পেলাম না। আর 4 দিন হাসপাতালে, এখন আমি মোটামুটি সুস্থ। 4 দিনের মাথায় আমার শাশুড়ি আর ননদ একটিবারের জন্য এসেও আমার মেয়েকে দেখলো না। আমার শাশুড়ির রাগের কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু উনি যে এতটা রাগী হবেন তা জানতাম না। আচ্ছা, মেনে নিলাম আমিই বা পর, কিন্তু এই মেয়েটা তো উনাদের বংশধর, বংশের প্রদীপ। হাসপাতালের বিল আসলো 35,000 টাকা। সোহান 15,000 টাকা দিয়েছে, আর বাকি 20,000 টাকা আমার আব্বা দিয়েছে। আমাকে হাসপাতাল থেকে সোজা আমাদের বাড়িতে নিয়ে গেল। যাই হোক, আমি একটু হাফ ছেড়ে বাঁচলাম। আমাদের বাড়িতে আমি প্রায় 1.5 মাসের মতো ছিলাম। হঠাৎ করে একদিন আমার শাশুড়ি এসে আব্বাকে বুঝিয়ে রাজি করে আমাকে নিয়ে গেল শ্বশুর বাড়িতে। সেদিনের পর থেকে ঘরে মোটামুটি শান্তি ছিল। ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি কি জানতাম যে সব আবারও আগের মতো এলোমেলো হয়ে যাবে। কিছুদিন পর সোহান কেমন জানি হয়ে গেছে, অল্পতেই রেগে যায়। আগের মতো আমার সাথে আর কথা বলে না, সব সময় আমার থেকে দূরে থাকে। সোহান ইদানিং আবারও আমার গায়ে হাত তুলছে। আমারও আর সহ্য হচ্ছে না, সহ্যের সীমা পেরিয়ে গেছে আমি। একদিন সোহান দোকান থেকে এসে বলল, শ্রুতি, আমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দাও। আমি বললাম, আচ্ছা। কিন্তু তখন মেয়েটি কান্না করছিল। মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে। আমি মেয়েকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লাম। এদিকে সোহানের বলা কাজের কথা আমার মাথায় ছিল না। কিছুক্ষণ পর সোহান এসে আমাকে জিজ্ঞেস করলো, শ্রুতি, আমার জামা কাপড়গুলো পরিষ্কার করেছো তো? আমি বললাম, সোহান, আসলে তিথি খুব কাঁদছিল, ওকে একটু খাওয়াচ্ছিলাম। তুমি চিন্তা করো না, আমি এসব এক্ষুনি করে দিচ্ছি। আমার কথা শেষ হতে না হতে সোহান আমার চুলের মুঠি ধরে মারতে মারতে বলল, তোর দ্বারা কিছুই হবে না। সারাদিন কি করিস তুই? শুধু আমার মা বোনের সাথে ঝগড়া, আর তাদের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে পারিস? সোহান আমাকে মেরেই চলেছে, কিছুতেই থামছে না। আমিও এক পর্যায়ে সোহানকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেই, আর নিজে তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে যায়। আমি কি করব ভেবে পাচ্ছি না। আমি হাঁপাতে থাকি, এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে আছি। প্রায় 3 ঘন্টা পর যখন জ্ঞান ফিরে, তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। আমি চোখ খুলতেই বাবা সোহানকে কষে একটা চড় মারে, আর বলে, পরিবারে তো ঝামেলা হয়, তাই বলে কি এমন করে আমার মেয়েকে মারবে? আজ যদি কিছু হয়ে যেত, তাহলে আমার নাতনির কি হতো? বাবার কথা শুনে সোহান কিছুই বলল না। আমি শুধু চুপ করে সোহানের দিকে তাকিয়ে আছি। বাবা বলল, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর নয় তোমাদের বাড়িতে। সোহান দৌড়ে এসে আমার হাত ধরে বলল, প্লিজ আমাকে আরেকটি বার সুযোগ দাও, আমি আর জীবনে তোমার গায়ে হাত তুলবো না। এমন সময় শাশুড়ি আর ননদ এসে বলল, ভাবি, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার উপরে অনেক অন্যায় করেছি। আমার শাশুড়ি বলল, আমার নাতনিকে না দেখলে এখন আমি আর থাকতে পারবো না, প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আজকে থেকে তুমি আমার মেয়ে, বউ নও। আমি বললাম, মা, এতগুলো দিন আমি কি করে সহ্য করেছি জানো? আমার শেষ ভরসা ছিল একদিন সব ঠিক হয়ে যাবে। সবাই হাসি খুশিতে মেতে উঠল। সম্মানিত দর্শক, কথায় আছে, ধৈর্য খুব তেতা, কিন্তু তার ফল খুব মিষ্টি। কথাটা গল্পের মাধ্যমে আরেকবার প্রমাণ হয়ে গেল।